ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রবাদ। আগামী ১৭০ ঘন্টা অর্থাৎ ৭ দিন ২২ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতি কি হতে পারে? ইউনূস এই মুহূর্তে এখন ৮টা বাজে, এই মুহূর্তে ইউনূস সেন্টার মিন্স যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সভায় বসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জরুরি বৈঠকে বসেছেন। দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা, সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সবকিছু বজবট পাঠিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে এই সময় এসে দেশে আবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায়তারা শুরু করেছে। যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনূস। সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা, এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি। শুক্রবার বিকেল ৪টার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনূসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝির মতো। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা যাইয়া কি করব? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে ইতিমধ্যে দেখেছেন। তো প্রিয় দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। উপরে যতই শান্ত দেখাক না কেন, বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণহীন। কে দেশ চালাচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে, কোন শক্তি কাকে ব্যবহার করছে, এই প্রশ্ন এখন শুধু জনতার নয়, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। দুটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনূস নাকি ওয়াকার। কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল মিলিটারির যৌথ ক্ষমতা চর্চায়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না, তখন এই সিভিল মিলিটারি কেসই সর্বেসর্বা হয়ে বসে। কিন্তু এখন কি ওয়াকার বা ইউনূসের দেশ শাসনের কোনো নিশানা দেখতে পাচ্ছেন কেউ? শেখ হাসিনার পতনের পর 1 বছর পেরিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সেই প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয়। ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে। প্রশাসন, সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন। একদিকে ইউনূস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র, যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার, যিনি একসময়ে 2024 সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে দেব। কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরেই। কার্যত বন্দী। আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করা হয়েছে, কারণ এই গুজব সব জায়গায় চলছে। বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই। জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা, নির্বাচনের কথা, কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান, কোনো বৈঠক না করেন। ইউনূস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস, কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে। প্রশ্নটা এখানেই, এই অন্যত্র আসলে কারা? বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন, ইসলামাবাদ, নয়াদিল্লি, 3 দিক থেকেই চাপ আসছে, তবে প্রভাবের রেখা স্পষ্ট নয়। একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের প্রণোদিত এনজিও নেটওয়ার্ক, ব্যবসায়িক নেটওয়ার্ক। এই দুই অক্ষই ইউনূস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে। নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে, কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে। ইউনূস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্যতার নিরাপদ ছাতার নিচে আছেন, তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেনি, বরং তাকে ব্যবহার করেছে মাত্র। মার্কিনী রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে, কিন্তু তা বেশি দিন থাকেনি। ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনীহা অস্পষ্ট নয়। সেটা প্রমাণিত হয়েছে শারম এল শেখে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে। পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায়নি। এই যে ত্রিমুখী একটা বাস্তবতা, ইউনূস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। 2024 সালের অগাস্টে তথাকথিত আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লবের পর থেকেই পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের বিশাল তৎপরতা শুরু হয় বাংলাদেশে। তাদের কৌশল ছিল পুরনো, ধর্মীয় শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া। জামায়াত শিবিরের পুনর্বাসন, ইসলামী ছাত্র শিবিরের পুনরুজ্জীবন এবং ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান সবকিছুই পাকিস্তানি ছকের অংশ। ইউনূস প্রশাসন এই চক্রকে ঠেকাতে চায়নি, বরং এমন ভাবে ব্যবহার করেছে যে মনে হয়েছে তারা ক্ষমতার অংশীদার। এখন তারা ইউনূসকে খেয়ে ফেলতে চাইছে। রাষ্ট্রীয় নিরাপত্তা আজ সেই চক্রের পুরো দয়ার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। এই যে রজার রহমান ওরফে খলিলুর রহমান, তাদের নেতৃত্ব দিচ্ছেন এই নিরাপত্তা বিষয়টিকে। এবং এই রজার রহমান এবং জেনারেল ওয়াকারের মধ্যে দ্বন্দ্বটাই আসলে
আসলে মূল দ্বন্দ্ব। এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীর উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম ধাম পরিচয় আমরা কেউ জানি না, যিনি পালিয়ে যান, যিনি নিজের আত্মপরিচয় গোপন করে রজার রহমান হয়ে যান, এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে। আর জেনারেল ওয়াকারের হাতে এখন শুধু আনুষ্ঠানিক কর্তৃত্ব আছে, বাস্তব শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ। তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে, যেখানে পাকিস্তান ঘেঁষা কর্মকর্তারা খুবই প্রভাবশালী। সামরিক শৃঙ্খলার ভেতরে এখন অনেক সন্দেহ, আতঙ্ক আর বিভক্তি। আইসিটি থেকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এটা চূড়ান্ত আঘাত। ক্যান্টনমেন্টের ভেতর এখন যে নীরব ক্ষোভ তা শুধু ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিকও। একদিকে ইউনিফর্ম পরা অফিসারদের হাত পরা পরানো হচ্ছে, অন্যদিকে সরকার বলছে আইনের শাসন। কিন্তু সৈনিকের কাছে এই ব্যাখ্যা তো অর্থহীন। তারা দেখছে রাষ্ট্র তাদের ইজ্জত রক্ষায় আর পাশে নেই। জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না। তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায়। আসলে তার হাতে আর কোনো কার্ড নেই। তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে, এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে। ধরুন কর্নেল ওলি আমাদেরকে আমাদের একটা মন্তব্যের কথা যদি ধরি আমরা, তিনি বলেছেন ইউনুসকেও হয়তো পালাতে হবে হাসিনার মতো। আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনুসকে হতে হবে, এবং এই বাস্তবতা নিয়ে ইউনুসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংক খাত ভেঙে পড়েছে, ব্যাংকে নাকি 5,000 টাকাও তো তুলতে পারছে না মানুষ, বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয়। ইউনুসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক, রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ। তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন। বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট, একদিকে পাকিস্তান ইন্টারেস্ট, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের নেটওয়ার্ক, এনজিও নেটওয়ার্ক, এবং অস্ত্র অর্থের যোগানদাতা হিসেবে 2024 সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায়, হিস্সা চায়। মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা। ইউনুস এর মধ্যে একটা চেহারা মাত্র, প্রতীক বা চালক নন কোনোভাবেই। তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো? ইউনুস না চালান, ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন, তাহলে কে চালাচ্ছে দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে, মানে ছায়া সরকারের হাতে। একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানি সামরিক গোয়েন্দা, জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে। তারা ইউনুসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে, ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে। বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু। অর্থনীতি, শিক্ষা, এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না। তারা তাদের স্বার্থ দেখে, ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ। তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো। আপনি দোলনা দেখেছেন না, বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনুসের দুর্বল বেসামরিক সরকার, অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র, মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে, দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে। ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না, ইউনুস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয়, একদম রাষ্ট্রটা শেকড়হীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে। প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে? বঙ্গোপসাগরে নাকি হিন্দুকুশ পর্বতের দিকে? আপনার কি মনে হয় দেশের নদীগুলোতে যে সবসময় কচুরি পানা ভাসে তারা আসলে কোথায় যায়? আমি একটি মেটাফোর এখানে দিচ্ছি। তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, তিনটেই খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা, দুই হচ্ছে এই যে জুলাই প্রোক্লেমেশনের যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে, তা নিয়ে কি চলছে, আর 3 নম্বর ইউনুসের তড়িঘড়ি দেশে ফেরা কেন। তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করবো যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি। ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ, ঠিক আর পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা। তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে, একটা সরকারি একটা আদেশ, সেই আদেশ নামায় বলা হয়েছে যে ওইখানে একদম লাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানে বিচার করা হবে। এতে আগুনে একদম ঘি পড়েছে, একবারে দাউ দাউ করে চলছে। এখন তো কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই। এখন এই জুলাই প্রোক্লেমেশনে যে ঘোষণাপত্র হয়েছে সেই ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে, ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানের কথা 20 তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের, তিনি বোধহয় যাচ্ছেন না, লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে। ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা, বাইরে প্যারাকমান্ডো লাগিয়ে দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন, যদি এখন এই সবার সঙ্গে মিলে মিশে যদি একটা কিছু করা যায়। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন, জামাত তো সেই পয়সাটা উসুল না করে ছাড়বে না। আমেরিকা যেমন $29 মিলিয়ন এখানে খরচা করেছে, আমেরিকা তো $29 মিলিয়ন যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না। ইনভেস্টমেন্ট করেছে তো, ইনভেস্ট যেখানে হয় তো ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে। আমেরিকাও আদায় করার চেষ্টা করছে, এখন জামাতও ওয়াকারের থেকে আদায় করার চেষ্টা করছে। প্রথমটা জামাত ফেল করেছে, জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াকার, শেখ হাসিনাকে মারতে পারেনি, সেটা ভারতের জন্য। এইবারেতে যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও ওয়াকার করতে পারেনি,
ফলে তিনি এখন চরম চাপে, এখন সেনাবাহিনীর একটা অংশ, এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে। জামাত ছেড়ে দিয়ে, জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল, যারা এদিকেও সামলা ছিল ওদিকেও সামলা ছিল, মাঝে মাঝে অবস্থানের মধ্যে ছিল, তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষে লোকেদের সঙ্গে জুড়ে গেছে। ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটতে পারে। এটা আপনাদের আমি আগাম জানিয়ে দিলে, এটা আপনাদের দেশের খবর নয়, এটা আমাদের দেশের খবর, যে আগামী 20-21 তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে। এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে। আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি, একটু আগাম হয়ে যায়। আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনূস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না, পোপ তাকে সময় দেবে না। দেখুন, পোপের সঙ্গে দেখা কিন্তু হয়নি। এদিকে কিন্তু এই চাপাবাজরা রটিয়ে যাচ্ছে, পোপের সঙ্গে দেখা হয়েছে। সামান্য আপনার ইতালির রোমের মেয়র, তার সঙ্গে দেখা করে একটা কাতারে সবাই সব বসে আছে ইউনূস সহ সবাই, সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো, তাহলে পরে তো বাজার আরো গরম হতো। কিন্তু পোপ তো দেখাই করেননি, তাহলে ছবি আসবে কোত্থেকে? এখন এআই দিয়ে এখন তৈরি করবে। এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা। এআই ধরে ফেলে মানুষের, ওই ফ্যাক্ট চেকিং না কিছু ফেলবে, সেখানে ধরা পড়ে যাবে। তারপরে গুগল সার্চ করলেই ধরা পড়ে যাবে যে ইউনূস তো দেখা করেনি, তাহলে সেটা তো বিপদ। এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ, সেটা খবর পাচ্ছে বলেই একেবারে তার 16 তারিখে থেকে ফেরার কথা হয়েছিল, সে একেবারে আজকে ভোর রাতে সে একেবারে চলে এসছে। এই হলো আপনাদের মানে ইউনূসের খবর। ইউনূস আরো একটা ঘাবড়ে রয়েছে এই কারণে, এই যে জুলাই প্রোক্লামেশন যেটা হয়েছে, জুলাই প্রোক্লামেশন যে খসড়াতে যাওয়া হয়েছে, সেটাতে এখন এনসিপি তো প্রচন্ড নাচানাচি করছে। কারণ বলা হচ্ছে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। এখন বিপ্লবী সরকার যদি হয়, তারপরে এনসিপির বারবার তারা নাচানাচি কাল রাত থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। এখন সেক্ষেত্রে ইউনূসের বিপদ কোথায়? কারণ ইউনূস তো নিজের গদি রক্ষার জন্য ওই এনসিপিকেও কাঁচি করে দিয়েছিলেন, উনি সবাইকে কাঁচি করেছেন। এইবারে এনসিপি যদি ক্ষমতায় যদি আসে, বা এনসিপি ভাবছে যদি আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি, ভোট লুটপাট করে, তাহলে পরে আমরা ইউনূসকেই ফাঁসি কাটে ছুঁড়ব। আর ইউনূস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাণ পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এটা সুষ্ঠু সমাধান করতে হবে, আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে। আমাদের মোহাম্মদ ইউনূস তিনি এখন ভয়ে কাঁপছেন। সব থেকে বড় ব্যাপার হলো ওয়াকারুজ্জামান, তিনি যে কোনো সময় মানে হয় তার সামনে দুটো পথ, এক তাকে মুক্তিযুদ্ধের সপক্ষে তাকে দাঁড়াতে হবে, আর নইলে গলা গিলোটেনে দিতে হবে। দুটোর একটা। কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে, ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রং হচ্ছে, সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে, সেখানেই আদালত হবে, সেখানেই কারাগার হবে, আর সেটা হবে সরকারি একটা নির্দেশে, যেটা আর্মির কোনো রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে তাদের কিন্তু মানে করছে না, অ্যালাউ করছে না। ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, এখন আগুনের স্তূপের উপরে বসে রয়েছে আপনাদের কি বলে ক্যান্টনমেন্ট। এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে, কি হবে না হবে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি কয়েকটা দিন কিন্তু ভীষণ রকম ক্রুশিয়াল, যখন তখন যা কিছু করতে পারে। এমন হতে পারে, খবর এটা আমাদের কাছে আছে, যে আর্মি ক্ষমতা নিল, যে নতুন যে আবার 22 তারিখ কত তারিখ আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের, সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে, সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। এরকম একটা খবর ভেতরে গুঞ্জন চলছে। হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি। কারণ ঘটনা আগামী পরশুদিন 17 অক্টোবর এই ডেভিল ইউনূস দখলদার বাহিনী একটা জুলাই সনদ নামে একটি ভবিষ্যৎ পরিকল্পনা, ইউনূসের যে গ্যাং, এই গ্যাং মিলে সবাই মিলে সেটাকে অনুমোদন দিবে। যদিও এর মধ্যে কিছু হলেও মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য আমার বিবেচনায় অতটা ধর্তব্য নয়, এবং সেই মত পার্থক্য গোছানোর জন্য ইউনূস এই মুহূর্তে এখন 8টা বাজে, এই মুহূর্তে ইউনূস সেন্টার মিন্স যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সভায় বসেছে। এখানে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে সবাইকে একসাথে রাখার একটা কৌশল, আর একটা বিশেষ পরিস্থিতিতে সৃষ্টি হতে যাচ্ছে, এটা এই 3 দলের ইউনূস, বিএনপি, জামাত, এই 3 গোষ্ঠীর, এই 3 চক্রের মোটামুটি সবাই অবহিত। যেমন মির্জা ফখরুল আলমগীর আজকে খুব নিবেদন করে জামাতকে উদ্দেশ্য করে বলেছে, দয়া করে আর পানি ঘোলা করবেন না, ফ্যাসিবাদ আসার রাস্তা সুযোগ মানে কি বলে ফ্যাসিবাদ আসার রাস্তা পরিষ্কার করবেন না, আমাদের এই অর্জন বিনষ্ট হতে দিবেন না। ফখরুল সাহেবের ধারণা
তারা যদি ঐক্যবদ্ধ থাকে, সামনে যে টর্নেডো আসতেছে সেই টর্নেডো থেকে রেহাই পাবে, এটা ধারণা। বাট এটাও ধারণা করে রেহাই পাবে না, তারপরেও রাজনীতিতে সহসায় আত্মসমর্পণ করার সুযোগটা খুব কম, শেষ পর্যন্ত লড়ে যাওয়া, এটাই রাজনীতির একটা বিধান। এখন ইউনূস সবাইকে আবার সে বুঝতে পেরেছে সে বড় রকমের ঝামেলায় পড়তে যাচ্ছে, যা গত 14 মাসে কখনো এরকম হয়নি। প্রথম হলো জুলাই সনদ নিয়ে আগে থেকেই আমরা জানতাম এটা যখন চূড়ান্ত পর্যায়ে আসবে তখন তার উপরে চূড়ান্ত আঘাত আসবে। দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন 15 সদস্য বা 25 জন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুরো সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক তার বিপক্ষে ঠেলে দিয়েছে, এবং সেনাবাহিনীর আর ডানে বায়ে পিছনে কোনো রাস্তা নাই এটাকে প্রতিহত করা ছাড়া, এবং তারা প্রতিহত করবে। আমি যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাতে এটাই প্রতীয়মান হচ্ছে আমার কাছে, সেনাবাহিনী হ্যাজ টেকেন এ ভেরি সিরিয়াস স্ট্যান্ড। এখন সেটা তারাই তথাকথিত এই ভুয়া ট্রাইব্যুনালকেই তারা মানে না। এই কয়েকদিনের মধ্যে 2-1 দিনের মধ্যে আপনারা দেখবেন এরকম একটা কিছু আসতেছে যে ট্রাইব্যুনালকেই তারা স্বীকার করে না, করবে না। দ্বিতীয় হচ্ছে যে সনদের কথা বলে হচ্ছে, এই সনদ আইনগত কোনো ভিত্তি নেই। এই সনদ দেশকে, মুক্তিযুদ্ধকে বুলুণ্ঠিত করার একটি দলিল। যত দলই যত কিছু এটার মধ্যে স্বাক্ষর করুক, প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কাছে কাছ থেকে আসতে হবে, রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপনে স্বাক্ষর করতে হবে। গণভোট করার জন্য হোক আর এই সনদকে সংবিধানের অংশ করার জন্য হোক, সেটা রাষ্ট্রপতির আদেশ লাগবে। এখন পর্যন্ত, কালকে কি হবে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমার তথ্য উপাত্ত এবং বিশ্বাস রাষ্ট্রপতি এই ধরনের কিছুতে সই করবেন না। এবং এই দুইটা বিষয় মিলেই একটি চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান অবস্থাটা আপনারা কে কিরকম জানেন আমি জানি না। সেনাবাহিনী ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি, আনসার, সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গেছে, এবং সেনাবাহিনী সকল বাহিনী প্রধানদেরকে বিশেষ নির্দেশনা জারি করে দিয়েছে। যেটা কি সেটা আমি আর বলতে চাচ্ছি না, বাট এই ডেভিলের হাতে বিশেষ কিছু সৃষ্টি করার মতো, বিশেষ নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করার মতো ওই সুযোগ আর নাই। ধরেন সাজ্জাদ আলী, ডিএমপির কমিশনার, সে আজকে বলেছে যে ট্রাইব্যুনাল থেকে যে ওয়ারেন্ট জারি হয়েছে সেনা কর্মকর্তাদের নামে, সেই ওয়ারেন্টের কপি তার কাছে এখনো পৌঁছেনি। দেখেন, এই যে রাজাকারের বাচ্চা রাজাকার তাজুল, এই যে বড় বড় গলা করে প্রেসে লম্বা লম্বা কথা বলে যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, পুলিশের কাস্টডি দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, তার কোনোটাই বাস্তবায়ন হবে না। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখেছেন। তো ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এরকম প্রতিনিয়ত গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।